বাংলাদেশ সরকার এই পেতি পাঠা, প্রথমে ছিল মান্না ভাইয়ের পেতি পাঠা, তারপরে তার একটু উন্নতি হলো, প্রমোশন হলো, তার এক ভাইয়া জাতীয় ভাইয়ার পাশে এসে একটা পাঠা হয়ে গেল, তার প্রমোশন হলো। পেতি পাঠা মানে ছোট, পাঠা মানে বড়, পেতি মানে ছোট, স্মল, টাইনি, আচ্ছা আমাদের আঞ্চলিক ভাষায়। তো এর পাঠাতে পরিণত হইলো। অথবা আর একটু সুন্দর ভাষায় যদি এগুলো এইভাবে না বলি, যদি বলি যে বুট কালাই সন্দেশ হইলো, বুট কালাই বুঝেন তো, কালাই কালাই মানে আমাদের গ্রামে আসে যে বুট কালাই সন্দেশ হয়েছে, এর বুট কালাই সন্দেশ, অর্থাৎ যে যার যোগ্য না তার চেয়ে বড় হয়ে গেছে, তার নাম বেশি হয়ে গেছে। তো তাকে চিঠি দিল বাংলাদেশের হাইকমিশন, দিল্লির ইন্ডিয়ার হাইকমিশনকে চিঠি দিল, তাকে ইনফর্ম করলো যে আমাদের উপদেষ্টা, বাংলাদেশ সরকারের উপদেষ্টা, প্রতিমন্ত্রী মর্যাদার একজন দিল্লিতে যাবে একটা বিশেষ অনুষ্ঠান, যেটা হোয়াট এভার ইট ইজ, সেখানে গিয়ে সে অংশগ্রহণ করবে। ওকে ফাইন। কিন্তু দিল্লির ইমিগ্রেশন দেখলো লেখা আছে উপদেষ্টা, কিন্তু কাগজপত্র হইলো কামলা। আমি সরি এই শব্দটা ব্যবহার করছি, তাহলে তো হবে না। আমাকে বলা হইলো, আমাকে কবিবর লেখলেন যে আমি, কবিবর আমাকে মনে করেন লেখলেন যে ইসরায়েল একটা কবিতার অনুষ্ঠান হচ্ছে, সেইখানে লেখা আছে যে শেখ ফরিদ নামে একজন আসবেন, আমি এখানে প্রধান অতিথি, শেখ ফরিদ হচ্ছে আমার বিশেষ ব্যক্তি, তিনি দার্শনিক শেখ ফরিদ। এখন আমাকে যখন জিজ্ঞেস করলো আপনি কে, শেখ ফরিদ, ঠিক আছে, ঢোকার আগে যদি বলে আপনি কে, শেখ ফরিদ, শেখ ফরিদ, আর কিছু আগে পিছিয়ে যে না, তাহলে কি মিললো? উনি তো বলে দিয়েছেন দার্শনিক শেখ ফরিদ। দার্শনিক শেখ ফরিদ, আমি তো বললাম না, উনি তো পেসকে একটা লাগাই দিচ্ছেন, পেতনি শেখ ফরিদ নাকি? জি জি জি। এখন আপনি পাসপোর্টে লেখা আছে আপনি প্রতিমন্ত্রী, সরকার উপদেষ্টা, তাহলে পাসপোর্টটা আপনার হবে লাল, কোনো সন্দেহ নাই। আপনি কাটবেন টিকিট ইকোনমি ক্লাসের, অথবা ধরেন আপনি কলকাতা টু দিল্লি যাচ্ছেন, কারণ ইউরোপে তো সব ট্রেনই এসি, ওটা আলাপাত, দিল্লি টু কলকাতা যাচ্ছেন, অন্য কোনো রাজধানী এক্সপ্রেস তো সবই এসি, মানে একটা তো যাচ্ছেন যেখানে এসি আছে, কোথাও এসি নাই। এসি টিকিটের যায় যদি বলেন আমি এসিতে উঠবো, আপনার টিকিট হইলো নন এসি, নন এসি। এখন আপনাকে কেউ জায়গায় দিবে, অথবা আপনি স্লিপার টিকিট কাটছেন, স্লিপারে গিয়ে বলতেছেন আমারে আপনি বসা থাকার চেয়ারের টিকিট নিয়ে যদি বলেন স্লিপারে শুইতে তো দিবে আপনাকে? দিবে না তো। ওইখানে তো টিটিসি তো আপনার চেহারা দেখবে না, টিটিসি দেখবে আপনার টিকিট, ইমিগ্রেশন তো আপনার চেহারা সুরাত দেখবে না। যদি ইমিগ্রেশন দুই একজন বলে ফেলছে এ নেশাউরি কাহা থেকে আয়া, মানে তারা আশ্চর্য হয়ে গেছে, যেরকম একটা নেশাখোর, মানে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি অথবা ঢাকার ভাষায় বলি যে গাঞ্জাখোর, এই যে সোহরাওয়ার্দী উদ্যানে গাঞ্জাখোর কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হয়, বিষয়টা তো এরকম। বা সোহরাওয়ার্দী উদ্যানে, যেমন আমার সাথে একদিন, আমি বলবো না কোন দেশে, একজন ব্যক্তির সাথে আমার পরিচয় হয়েছিল। তিনি আসলে একটা বিখ্যাত ব্যক্তি, সত্যি সত্যি অনেক ক্ষমতাধর। তিনি একটা মিউনিসিপ্যালিটির অ্যাডভাইজার, এটা আমি জানতাম না, বা একটু শুনছি কিন্তু বিশ্বাস করি নাই, মানে তার চেহারা দেখে আমার পছন্দ হয় নাই যে লোকটা এত বড় ক্ষমতা, কিন্তু সে আসলে অ্যাডভাইজার ছিলেন। আমি তারা দেখে উঠে দাঁড়াইও নাই, মানে আমি তার সাথে বসে বসে, উনি দাঁড়াইছিলেন আমি বসেছিলাম, কিন্তু পরে একজন বলছে তুমি দাঁড়ায় আছো বয়স কম দেখে, আমি বলছি না। তাই কি হয়েছে? উনি, তুমি যে মিউনিসিপ্যালিটি যে শহরে আছো, এই শহরের মেয়রের তিনি অ্যাডভাইজার। আমি বলে কি, বলেটা কি, মেয়রের অ্যাডভাইজার আর আমি বসে আছি, উনি দাঁড়ায় আছে, এটা কি বিশ্বাস করবে? আসলে কি চেহারা একটা ব্যাপার। পরে আমি তাকে বলেছিলাম, সরি বলেছিলাম যে আপনি তো আপনার পরিচয় দেন নাই। আমি আপনাকে বলেছিলাম, আপনি খেয়াল করেন নাই, আপনার সাথে পরিচয় হওয়ার সময়টা আমি আস্তে করে বলছি, আপনি একটু বুঝতে পারেন নাই, নিজের পরিচয় কি নিজে জোরে বলবো? আমি বললাম আপনি তো আসলে মাইডিয়ার প্রকৃতির লোক। যাই হোক, তো এই পেতি পাঠা তো তা না, সে আমার ধারণা পেতি পাঠা একটা গেম খেলেছে, মান্না ভাইয়ের সাবেক পেতি পাঠা তারেক রহমানের পাঠা, এটা গেম খেলেছে। আমার ধারণা এটা বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা তাকে বলেছে তুমি এরকম কাণ্ড ঘটাবা, তোমার সরকার এই চিঠি দিবে, তুমি সবুজ পাসপোর্টটা নিয়ে যাবে, সঙ্গত কারণে ইমিগ্রেশন আপনাকে যেতে দিবে না, প্রশ্নই আসে না। আমি তো ভিআইপি মনে করে, আমি ইকোনমি ক্লাসের টিকিট কেটে তো ভিআইপি কোটায় যেতে পারবো না ভাই, ইমিগ্রেশন তো ছাড় আপনাকে দিবে না। উনি তো ইচ্ছা করেই করেছে আলোচনায় আসার জন্য, জাতীয় এবং আন্তর্জাতিক আলোচনা, এবং ভারত বাংলাদেশ সম্পর্কটা যাতে আরেকটু তিক্ত হয়, পরিকল্পিত ভাবেই করেছে। এটা হতে পারে তারেক রহমানের ইশারাতেই হয়েছে, হতে পারে তারেক রহমান জানে না, হতে পারে, কারণ এই পেতি পাঠায় কিন্তু বিএনপি করে না, করে আওয়ামী লীগ তো করেই না, জামাতও করে না, তাহলে সে কোন দল? আপনি এটা যদি খেয়াল করেন, একটা মানুষ যে দলের এখন মন্ত্রী, সেই দলের সাথে কোনো কালেই তার সম্পর্ক ছিল না,
আরে ভাই আমি অন্তত 2 বছর যাব, অন্তত 2024 সালের 5ই আগস্ট আগের মাস থেকে কথা বলে আসতেছি। তাও তো আমার কথা বলার দেখে মানুষ ধরন দেখে বুঝে এই লোকটা আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের দালাল, গালি দেয়। একটা ডকুমেন্টস আছে জাহেদ কবে বিএনপির পক্ষে কথা বলেছে, কবে বিএনপির মিছিল গেছে। আপনি আপনাদের বয়সে শুনেছেন কোনোদিন জাহিদ পাঠাক কোনোদিন গিয়েছিল বিএনপির কোনো মিছিলে, মিটিং এ? কোনোদিন শুনেছেন? শুনেন নাই। তাহলে এই লোকটাকে তারা যেহেতু নিয়োগ দিল, এই লোকটা তো যদি যদি 10 টাকার বিনিময়ে আমি বিক্রি হই আপনার কাছে, রিটো সাহেবের কাছে, তাহলে আমি কবিবরের কাছে 20 টাকা বিক্রি হইতেই পারি। যদি কবিবরের কাছে $20 বিক্রি হই, তাহলে আমি আরেক 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 কেমিস্টের কাছে আমি $100 বিক্রি হইতেই পারি। আসলে এই এই পেতি পাঠা আসলে যে কোন ট্র্যাপে পড়েছে, এমন হতে পারে তার কোনো ভিডিও, বিশেষ ভিডিও গোয়েন্দা সংস্থাদের কাছে আছে, বলেছে তোমাকে এই কাজটা করতেই হবে, দুই পাসপোর্টই পকেটে নিয়ে যাবা, কিন্তু তুমি লাল পাসপোর্ট দেখাবা। ঠিক আছে, এটা হইতে পারে এই ঘটনা যে সে ট্র্যাপে পড়েছে, বাধ্য হয়েছে, বা তিনি ইচ্ছা করে করেছেন। আসলে এটা একটা ষড়যন্ত্র আমার হিসেবে। নইলে তিনি কি উন্মাদ, তিনি কি পাগল? তিনি যাচ্ছেন পররাষ্ট্র, তিনি যাচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে। তার ওই সেমিনারে যাওয়ার যোগ্যতা আছে কি নাই, বা যাওয়া উচিত কিনা, সেই বিতর্কে আমি যাচ্ছি না। তাহলে সে যাচ্ছে, আমার পরিচয় দিল যে ফরিদ একজন দার্শনিক, কিন্তু আমি আর দার্শনিক পরিচয় দিলাম, তো আমার ঢুকতে তো দিবেই না। তাহলে আমি যদি সিনক্রেট করতে চাই, যে অনুষ্ঠানটা বিতর্কিত করব, নিজে বিতর্কিত হবো বা কবিবরকে বিতর্কিত করব, তাহলে তো আলাদা কথা। তা আপনাকে কে বলেছে সবুজ পাসপোর্ট দেখাইতে? আপনারে বলছে যে আপনার বাবার নাম কি, আপনি বলছেন বাপ দাদার নাম নাই, চানমন্ডলের বিআই, এটা বললে তো হবে না, আপনার বাবার নাম বলতে হবে। আর যেখানে বিআই বলবেন, সে আত্মীয় বাড়ি যায় বিআই বলেন নিজের এলাকায়। আর দেখেন চেহারাটা দেখেন, মানে আমাদের কি দুর্ভাগ্য। আমি বললাম তো উপর থেকে, আসলে তাকে যে সমালোচনা করতেছে, এটা আমার দেশের জন্য লজ্জা, কারণ দেশটা তো আমাদের। না, আমার কাছে আপনার কাছে যে প্রশ্নটা ছিল, এই ক্ষতিটা, অসম্মানটা কার হলো, বাংলাদেশের না আপনার বাসায় যে শব্দ ব্যবহার করেন না তার না হলো? না, তার অসম্মান হবে। ওই পেতি পাঠা, 100 পেতি পাঠা, তার না, শুধু আমার মতো 100 ফরিদ অসম্মানিত হলে কি যায় আসে? আপনি বিপুল, আপনার 100 লোক অসম্মান হলে কি যায় আসে? কবি বড় অসম্মান কি যায় আসে? ব্যক্তি। কিন্তু এটা যখন আপনি দেশের প্রতিনিধিত্ব করবেন, কবি বর, এই যে কবির অনুষ্ঠান, তিনি যখন অনুষ্ঠানে যান, তিনি তখন কিন্তু শুধু কবি বর হিসেবে যান না, তার অন্য দেশের পাসপোর্ট যতই থাকুক, তিনি কিন্তু সেখানে বাঙালি কবি, বাংলার কবি। তার কিন্তু যত কিছু বলেন, তার পাসপোর্ট যে ডুয়েল পাসপোর্টও থাকে, আর তিনি কিন্তু বাংলার সাহিত্যের কবি। তাকে কিন্তু প্রতিনিধিত্ব করছে কার? তিনি অপমানিত হওয়া, বা তার কারণে যদি কিছু অপমানিত হয়, তাহলে পুরো বাংলাদেশ অপমান হয়ে যায়। আর উনি তো প্রতিনিধিত্ব করতেছেন। আপনি বিপুল, যখন শুধু বিপুল, যায় আসে না। কিন্তু যখন আপনি একটা এডিটর বিপুল, আপনি যখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে কোথায় যাবেন, তখন যায় আসে। আমি শেখ করি যখন আপনার চ্যানেলে যাই, এটা ডাজন্ট মিন। যখন আমি অন্য চ্যানেলে যাই, বিদেশি যখন কথা বলি, তখন কিন্তু আমার দেশকে আগে রাখতে হয়। আমার কোনো ভুল ত্রুটি হয়, সেটা কিন্তু শুধু আমার অসম্মান হবে না, আমার দেশ অসম্মান হবে। জাহিদ পাঠার মতো 1 লাখ জাহিদ পাঠার অপমান হইলেই কি, না হইলে কি, ওর ইজ্জত আছেই কি আর যাই কি? যারে দেখলে ইমিগ্রেশন অফিসার মনে করে যে এলো নেশৌরি, মানে নেশাখোর, গাঁজাখোর, সোজা ভাষায় বলি, যে ওরা মনে করে যে ইয়াবাখোর, মদখোর। তারাই আশ্চর্য হয়ে গেছে, এইরকম চেহারা একটা লোক কিভাবে অ্যাডভাইজার হয়। তারা বিশ্বাসই করতে পারে নাই যে এইরকম একটা চেহারা লোক কিভাবে অ্যাডভাইজার হয়। তো এইখানে আমার দেশটা অপমানিত হয়েছে, এবং দুই দেশের সম্পর্কের মধ্যে একটা দেয়াল সৃষ্টি হয়ে গেছে, বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। আমার দেশ শুধু ভারতে নয়, বিদেশেও বেইজ্জতি হয়েছে। আমার মতে তারেক রহমানের উচিত, যদি তিনি না জেনে থাকেন এই ঘটনা, এই ষড়যন্ত্র, অথবা তিনি নিজে ষড়যন্ত্র নিজেই করে থাকেন, সেটা আলাদা বিষয়, তার উচিত এই পেতিপাড়াকে কানে ধরা, সরি পেতিপাড়া না, কিন্তু পাড়ায় উন্নতি হয়েছে, কানটা ধরে বলা যে এই কষা জাহিদ, যে কষা জাহিদ, তুই কোন দুঃখে লাল পাসপোর্ট নিয়ে গেলি, এটাকে বল। এই বাটপাড়িটা কেন করলি? কেন আমার সরকারকে বিতর্কিত করলি? কেন আমার দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করলি? কেন বিদেশে আমাদের সম্মান নষ্ট করলি? আপনার মনে থাকার কথা, এমপি মুরাদ, আওয়ামী লীগের এমপি ছিল মুরাদ হাসান, কানাডায় গিয়েছিল, মনে আছে? তাকে যখন কানাডায় ঢুকতে দেয় না, হাই রে কত আলোচনা সমালোচনা, মনে আছে? প্রতিমন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী পদত্যাগ কইরা স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল, আরেকটা কি যেন তথ্য প্রতিমন্ত্রী ছিল, সর্বশেষ তথ্য প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করার পরে উনি আমার এলাকার, আমার সংসদীয়, হ্যাঁ, সরিষাবাড়ি, ঠিক আছে, জি, সরিষাবাড়ি। তো উনি যখন বেজ্জতি হইলেন, ওটা তো তুমি তখন শুধু, মানে এটা মানুষ কত হাততালি বাজাইছে, মনে আছে আপনার? একজন এমপি, তার ওইখানে যাইতে পারে নাই, ফিরে আসছে, তার জন্য দেখলাম কত লোক কত কথা বললো। এখন একটা দেশের সরকারের অ্যাডভাইজার বেজ্জতি হইলো, তাও কোথায়? ইন্ডিয়া। বাংলাদেশের মানুষ তো ইন্ডিয়ার দেশই মনে করে না, মনে করে যে এটা হলো বাড়ির পাশের কোনো খেত খাবার। ইন্ডিয়ার দেশ, সেই দেশে গিয়ে তারপর আবার বলে গরুর মুখ খায়, গরুর মুখ খাওয়া দেশে যাই বেজ্জতি হইলো।
নিজেও বেজ্জতি হলো, আমার দেশটাকেও বেজ্জতি করলো। এই অধিকারটা তাকে দেওয়া হয় না, এই অধিকার তার নাই। তারে তারে কানটা ধরে তারে এই অ্যাডভাইজারি বোর্ড থেকে ঘেঁটি ধরে বের করে দেওয়া উচিত আমার মতে আর কি। কারণ তিনি একেবারে দেশকে অসম্মান করেছেন। সরকারকে, একেবারে মুসলিকার সরকার তো আপনি ইজ্জত নাও থাকতে পারে, কিন্তু দেশের বেজ্জতি আমি তো ভাই বরদাস্ত করতে পারবো না। আমার দেশ, আমি যে এত কথা বলি কেন, আমার দেশের স্বার্থে, আমার দেশের সম্মান রক্ষার জন্য কথা বলি। আমি তো আমার স্বার্থে কথা বলি না। আমার কি ঠেকা পড়ছে ভাই? এই যে কবিবার এখানে কথা বলতেছেন, তিনি যদি একটা ইউনিভার্সিটি গিয়ে কলেজে গিয়ে লেকচার দেন বা কোথাও লেকচার দেন, তিনি ডলার পায় অনেক বেশি পাবেন। কেন কথা বললেন দেশের জন্য? এই যে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বললেন, আমি ঘন্টার পর ঘন্টা কথা, আমাদের কাজ করলে কি আমাদের ইনকামের চেয়ে বেশি হবে না? এখানে কোথায় ইনকাম হয়? হইবার ইনকামই নাই, লস। আপনারও তো ইনকাম নাই, এখানে কি আমাদের ইনকাম হয়? আমরা এখানে আসছি দেশের জন্য কথা, দেশের সাথে। তো এইখানে একেবারে পেতি পারার কোনো অধিকার নাই। দেশকে ছোট করা, তার শাস্তি হওয়া উচিত আইনগত ভাবেই। একেবারে শেষ পর্যায়ে আসছি। একদম হাসান আব্দুল্লাহ, আপনি আগে প্রসঙ্গটা তুলছিলেন, কিন্তু আমরা আওয়ামী লীগের আলোচনায় ছিলাম, এই জন্য এই প্রসঙ্গটা আমরা শেষের দিকে নিয়ে আসলাম, যেহেতু আলোচনা আপনাদের দুজনেরই আছে এই জায়গায়। আর এই তাইলে কি আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র নাকি তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া? দার্শনিক আমাকে যতই সরল বলেন, এই ব্যাপারে তার সাথে আমি একমত। কারণ আমি কালকে এই খবরটা শোনার সাথে সাথে আমার মনে হয়েছে এই ভদ্রলোক কোনো একটা প্যাচ নিজে কষেছেন। কারণ আপনি যখন ইমিগ্রেশনে দাঁড়াবেন, তখন কিন্তু আপনি একটা ফেস, ইউ আর এনি ফেস, জাস্ট এ নাম্বার। কিন্তু আপনার পাসপোর্টটা কি, তার উপরে নির্ভর করে আপনার মূল্যায়নটা হবে। আপনার পাসপোর্ট হলো সাধারণ জনগণের বাংলাদেশি পাসপোর্ট, এবং আপনি তাদের লিস্টে আছেন যে ভারতকে উস্কে দেওয়ার জন্য, ভারতের জনগণকে উস্কে দেওয়ার জন্য আপনি যা কিছু বলার বলে যাচ্ছেন একেবারে হরে দরে। ফলত আপনি তো সেখানে আছেনই। আপনি পাসপোর্টটা যদি নিয়ে আপনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে দাঁড়াতেন, তাহলে এই ঘটনাটি ঘটতো না। তারপরেও ভারতের পত্রিকায় যেটা আসছে যে তারা এটা দেখার পরে তাকে কিন্তু ছেড়ে দিয়েছে, তাকে যাওয়ার অনুমতি দিয়েছে। তিনি এটাকে আরো ঘোলা করার জন্য, না আমি অপমানিত হয়েছি, আমি যাব না, তার মানে তিনি এটাকে প্রচার প্রোপাগান্ডা চালানোর জন্য যে ভারত কত বড়, নিজেই বলেছেন স্যাসোর, কত বড় বাজে দেশ, যে দেশকে কোনো দেশ পছন্দ করে না। তার একটা ভিডিওতে আমি দেখলাম পৃথিবীর কোনো দেশ ভারতকে পছন্দ করে না, অথচ আমি এই 5ই আগস্টের পরে 4বার ভারত গেছি। একমাত্র তিনি পছন্দ করতেন বলেই তো গেছিলেন না, তিনি বাংলাদেশের হয়ে গেছিলেন। তিনি তো আসলে এখানে ব্যক্তি না। দুটো জিনিস, প্রথমত তিনি ওখানে ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছেন, উনি কিন্তু ব্যক্তি হিসেবে যাননি, উনি একটা দেশের হয়ে গেছেন। কিন্তু দেশের হয়ে যাওয়ার জন্য ওনার যে আইডেন্টিটি কার্ড নেননি। তারপরেও দেখুন, ইমিগ্রেশন পুলিশ এতটা ভালো ব্যবহার তার সাথে করেছে যে তার সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে কিন্তু বলা হয়েছে আপনি যান। তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন, আমি সেটাও শুনেছি খুব নির্ভরযোগ্য সূত্রে। কিন্তু তারপরেও উনি বলেন না, আমি তোমার ভিতরে ঢুকবোই না। মানে উনি একটা সিন ক্রিয়েট করলেন একটি অশিক্ষিত বাজে মূর্খ লোকের মতো, অথচ ওনাকে ডাক্তার বলা হয়। আমি জানি না উনি কিসে ডাক্তার। এনিওয়ে, ওনার কথাবার্তা শুনলে কখনোই মনে হয় না যে তিনি আসলে শিক্ষিত মানুষ। একজন শিক্ষিত মানুষের কিছু কথা বলার কিছু ধরন থাকে, তার একটু মার্জিত ব্যবহার থাকে, সেগুলি তো তার কাছে নেই। এবং উনি ফিরে আসছেন একটি দেশের বদনাম করে, একটা দেশকে রিপ্রেজেন্ট করতে গেছেন, উনি ফিরে আসছেন। ওনাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, প্রথমত অ্যাসাইনমেন্টটা উনি পালন করলেন না, অ্যাসাইনমেন্টটা উনি শেষ করলেন না, একটা অপরাধ। আর একটা অপরাধ, উনি ওখান থেকে ফিরে এসে উনি ওটা মানে গম্বর করছেন যে আমাকে এইভাবে ফিরিয়ে দেওয়া হলো। ওনাকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়নি, এবং ইমিগ্রেশন পুলিশের কাজও তাই। এখন আমাকে এখানে আমেরিকা, আমি বসবাস করি, আমেরিকার পাসপোর্ট, আমাকে যদি ইমিগ্রেশন পুলিশ আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখে বলে ঠিক আছে গো হোম, আমি কি বল না আমি বাড়িতে যাব না, তুমি আমাকে অপমান করছো, এটা কি যুক্তিসঙ্গত কাজ হবে? না থ্যাংক ইউ সো মাচ বলে চলে আসা ঠিক হবে? ফলত এর পিছনে একটা আমার মনে হয়েছে যে গভীর ষড়যন্ত্র আছে, এবং এই ষড়যন্ত্র তত্ত্ব আমি ইউটিউবার কয়েকজনের এসে শুনলাম যে তারাও এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্বটা দেখছেন। এখানে আওয়ামী লীগের কিছু নেই, আওয়ামী লীগের ওরা হয়তো দোষ চাপাবে, আওয়ামী লীগ ফিরিয়ে দিয়েছে, ওইখানে আওয়ামী লীগ আর বসে আছে। হ্যাঁ, পুরো ভারতই তো আওয়ামী লীগ, এটা তো তোমরা জানো।
তাহলে সেই ভারতে তোমরা যাবা, তাহলে ভারতে গেলে সেরকম প্রস্তুতি নিয়ে যাও। হ্যাঁ, তো উনি দেশটাকে অপমান করেছেন, এই অপমান ওনার একমাত্র শাস্তি হলো তাকে স্যাকার। শুনুন, আমি এটা দিয়ে শেষ করি। জি। তারেক জিয়ার উপদেষ্টা কারা? যারা আওয়ামী লীগকে গালি দিতে পেরেছিল। যে 10টা গালি দিয়েছে সে অমুক উপদেষ্টা, যে 5টা দিয়েছে সে অমুক, 3টা দিয়েছে সে অমুক উপদেষ্টা। এই হলো তারেক জিয়ার উপদেষ্টাদের মানে ব্যাকগ্রাউন্ড। তারেক জিয়ার এখন সময় হয়েছে এই ব্যাকগ্রাউন্ড ছাঁটাই করে যোগ্যতম মানুষকে দিয়ে দেশ চালানোর। তিনি যদি সেটা না পারেন তাহলে